ডক্টর মুর্শিদ, আমরা এই বছরের বিজয় দিবস উদযাপন আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে বিবিসি বাংলা একটা শিরোনাম করেছে এরকম যে বিজয় দিবস পালনে পরিবর্তিত রাজনীতির ছাপ। সেই পরিবর্তিত রাজনীতির ছাপ বলতে বোঝানো হয়েছে যে ৭৫ পরবর্তী ২১ বছর যেভাবে মুক্তিযুদ্ধ দিবসগুলি চর্চা হয়েছে, যেভাবে ২১ বছর ইতিহাস পঠিত হয়েছে, সেই অবস্থার কোনো লক্ষণ এবার দেখছেন কিনা? অর্থাৎ বিজয় দিবস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মাইনাস করা হয়েছে, প্রবাসী সরকার, জয় বাংলা বর্জন করা হয়েছে, মুক্তিযুদ্ধের উপস্থিতি কম দেখা গেছে। আপনার কাছে কি মনে হয়? আপনার টেকটা একটু শুনতে চাই। আমার কাছে প্রথমত আমাকে এখানে ডাকবার জন্য অনেক ধন্যবাদ। আমি বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে। আমি বলবো যে এখানে যে কিছু পরিবর্তন যে আসেনি তা না, কিন্তু বড় আকারে কিন্তু যে খুব পরিবর্তন এসছে সেটাও না। আমার মনে হয় কি যে অনেকেই একটু ভয়ে ছিলেন যে এই বিজয় দিবস আসলে ঠিক মতো পালন করতে পারবেন কিনা, এবং সেই জায়গা থেকে আমার মনে হয় সেই ভয়টা একটু চলে গেছে, যে সবাই আসলে যথাযথভাবে পালন করতে পেরেছে। বঙ্গবন্ধুর স্পিচ শোনা যায়নি, তো সেই একটা জায়গায় একটা ভিন্নতা এসছে। কিন্তু এটাও আমাদের মনে রাখতে হবে যে এই ভিন্নতা তো আসলে যে একেবারে পরিবর্তন সেটা ঠিক না। বিএনপি আমলেও তো আমরা ঠিক বঙ্গবন্ধুর স্পিচ শুনতাম না। তো এটা স্বাভাবিকভাবে যদি রাজনৈতিক বদল ঘটতো বা ইলেকশন হতো, তারপর অন্য কেউ সরকারে আসতেন, তাহলেও আমরা কিছু পরিবর্তন লক্ষ্য করতাম। আমি বলবো যে যে ধরনের পরিবর্তনগুলো আমরা দেখেছি সেটা খানিকটা সেরকম। কিন্তু এখানে আবার কিছু পরিবর্তনের জায়গা থেকে যেটা আমি বলবো খুব ইন্টারেস্টিং, সেই সময় ভালো মন্দের দিকে না যাই, কারণ এগুলো বুঝতে একটু সময় লাগে যে এটা কি ভালো হলো না খারাপ হলো, এটা তো একটু সময় নিয়ে ভাববার বিষয়। কিন্তু যেটা আমার ইন্টারেস্টিং মনে হয়েছে যে যে এতগুলো কনসার্ট হয়েছে চারিদিকেই কনসার্ট, যেখানেই যাই সেখানেই কনসার্ট। এবং প্রথমবারের মতো ওই যে আর্টসেল নাকি শিল্পকলায় গাইতে, এটা তো আমরা আগে কখনো আসলে দেখিনি। যে এই যে বিভিন্ন জায়গাগুলো যেগুলো পাবলিক স্পেস, যেখানে আমরা শুধু এক ধরনের সাংস্কৃতিক চর্চা দেখে অভ্যস্ত, সেখানে যে নানান ধরনের সাংস্কৃতিক চর্চা হচ্ছে এবং তার মধ্যে ব্যান্ড সঙ্গীত যোগ দিয়েছে, সেটা আমার আসলে ভালোই লেগেছে। কারণ আমরা অনেক সময় এক ধরনের বিভাজন তৈরি করি যে একটা ট্রেডিশন ভার্সেস মডার্ন। ট্রেডিশনালি আমরা গান গাইবো যেগুলো যেগুলো ধরেন রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, এরকম ধরনের গান, বা মানে গাম্ভীর্য সহকারে যেসব গান গাওয়া হয় সেগুলো একটা ট্রেডিশনাল কায়দায়। এবং সেই জায়গাগুলোতে অনেক সময় দেখা যায় যে এই ব্যান্ড সঙ্গীত ইত্যাদি তাদেরকে ঠিক নেওয়া হয় না। যে এখন যে তাদের জন্য স্পেস আছে সেটা আসলে খুব গুরুত্বপূর্ণ, কারণ তারাও তো আসলে বাংলা ভাষার চর্চায়। কিন্তু ব্যান্ড সঙ্গীত নিয়ে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের কি বলে জানি, মানে আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় সরাসরি ভাবে প্রায় প্রতিটা ব্যান্ডকে নিয়ে বা জনপ্রিয় শিল্পীদের নিয়ে ওরা গান গেয়েছে না, জয় বাংলা কনসার্ট করেছে, এই করেছে সেই করেছে, অনেক সময় তো করেছে। হ্যাঁ, কিন্তু ওরা কি করেছে, জয় বাংলা কনসার্ট করেছে, কিন্তু ওটাকে আলাদা ভাবে একটা আলাদা স্পেস হিসেবে করেছে, যে এখন আমরা কনসার্ট দেখবো, কনসার্ট দেখতে জয় বাংলা কনসার্ট। হ্যাঁ, এটা এরকম একটা সম্প্রীতিমূলক ভাবে করেনি। হ্যাঁ, যে এই সবগুলোই যে আমাদের একটা সাংস্কৃতিক চর্চার একটা অংশ সেভাবে হয়নি, যে আমাদের ট্রেডিশন এখানে, এবং এই যে আমরা কিছু স্পেস দিচ্ছি নতুনদের, তরুণদের, তোমরা একটু খেলাধুলা করো টাইপের কায়দায় তাদেরকে, ওই যে তোমরা ক্রিকেটও খেলতে পারো, এখানে ব্যান্ড সঙ্গীতও গাইতে পারো, সেখানে যে তাদেরকে যে সেই সিরিয়াস ভাবে করতে দেওয়া হচ্ছে বা তাকে সেটাকে যে সিরিয়াস ভাবে নেওয়া হচ্ছে সেটাও ঠিক না। তো এখন আমি বলবো যে এই একটা পরিবর্তন এসেছে, যেখানে আরেকটু ডেমোক্রেটিক জায়গায় থেকে আমরা সাংস্কৃতিক চর্চাটা দেখতে পারি। তো এটা এই বিজয় দিবসে আমার কাছে লক্ষণীয় হিসেবে আমার এই জিনিসটা মনে হয়েছে যে ভিন্ন। এখন রাজনৈতিক জায়গা থেকে যে আপনি ঠিকই বলেছেন যে বঙ্গবন্ধুর স্পিচ ছিল না, জয় বাংলা, বাংলার জয় গান আমরা চারিদিকে শুনিনি, ৭১-এর গান কি শুনেছি আমি, যেমন আমি বিভিন্ন জায়গায় গেছি, ৭১-এর গান চলছিল মেগাফোনে, সেটা 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 হয়েছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে খুব একটা যে ডিফারেন্ট সেটা না, রাস্তাঘাটের আমেজের দিক থেকে। রাষ্ট্রবিজ্ঞান হিসেবে আমি যে বিষয়টা জানতে চাইতেছি যে এক সময় আওয়ামী লীগের বিরুদ্ধে বা সবসময় আওয়ামী লীগের বিরুদ্ধে একটা অভিযোগ করা হয় যে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, জয় বাংলা, ১৯৭১ এগুলিকে আওয়ামী লীগ তার নিজস্ব সম্পত্তি বানিয়ে ফেলে। কিন্তু আমার প্রশ্ন
যে এই সম্পত্তি বানানোর জন্য আওয়ামী লীগের বিরোধী যারা পক্ষ আছে, যেমন ধরেন এখন আসলে আওয়ামী লীগের সরাসরি বিপক্ষের লোকেরাও নাই, মানে আপনি যেরকম বিএনপি জামাত তারাও নাই, এখন এটা মোটামুটি অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারাও কিন্তু আওয়ামী লীগের হাতেই সেই বয়ানগুলি তুলে দেয় কিনা যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে জয় বাংলা হবে না, মুক্তিযুদ্ধদের যথেষ্ট সম্মান দেওয়া হবে না, 1971 সেভাবে স্মরণ করা হবে না, 71-এর সঙ্গে আরো 5টা জিনিস একসাথে মেলানো হবে, বঙ্গবন্ধুর কোনো অস্তিত্ব থাকবে না, 7ই মার্চের কোনো চর্চা থাকবে না, কোনো ভাষণ থাকবে না। এইটা কি, মানে আপনার কাছে এটা কি মনে হয়, দিস ইজ লাইক ওকে? অফকোর্স ইটস নট ওকে। মানে এটা এটা যদি মানে এটা তো আমাদেরও একটা ক্ষোভ ছিল যে 71 কেন খালি আওয়ামী লীগের হবে, 71 কি খালি আওয়ামী লীগের নাকি, বঙ্গবন্ধুই বা কেন খালি আওয়ামী লীগের হবে, এটা তো সারা দেশের নেতৃত্ব দিয়েছেন। কেন 7ই মার্চের ভাষণ একটা গুরুত্বপূর্ণ ভাষণ না, এটা নিয়ে আপনার ডিবেট থাকতে পারে, এটা নিয়ে আমরা আলোচনা করব, অনেক আলোচনা করব, কিন্তু এটা খুব ভীষণ গুরুত্বপূর্ণ একটা স্পিচ। তো এগুলো তো আমাদের ইতিহাসের অংশ, সেগুলো তো আসলে আমরা মুছে ফেলতে পারি না। যে সেখানে যদি একটা ফোর্স আসে যেখানে বলছে যে না, এগুলো আমাদের নতুন করে ভাবতে হবে, সেটা খুবই প্রবলেম্যাটিক আসলে। হ্যাঁ, আমাদের ইতিহাস তো আমরা আসলে মুছে ফেলতে পারি না। তো সেখান থেকে আমি বলবো যে অবশ্যই যদি এখন এমন একটা জায়গায় আমরা যাই যে এগুলো নিয়ে আমাদের তর্ক করতে হচ্ছে, এটা একটা সমস্যাজনক দিক হবে। কিন্তু আমি এটাও বলতে চাই যে যেহেতু এরকম কিছু আপনি যেহেতু বললেন, এবং আমি অনেক সময় এটা শুনিও, হ্যাঁ, যে এরকম একটা ভয় তো নিশ্চয়ই কাজ করছে কিছু মানুষের মধ্যে। তো এইটা এই সময়ের চ্যালেঞ্জ, মানুষজনকে প্রুভ করা যে এইটা এজেন্ডা না, যে এখানে যারা পরিবর্তন চাচ্ছেন তারা পরিবর্তন চাচ্ছেন একটা ফ্যাসিস্ট সরকারের, ফ্যাসিস্ট মননের, ফ্যাসিস্ট সংস্কৃতির পরিবর্তন চাচ্ছেন। এই পার্থক্যটা করতে হবে। ফ্যাসিজম আর মুক্তিযুদ্ধ তো একই জিনিস না। এবং শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার কিছুতেই মুক্তিযুদ্ধের ধারে কাছে সরকারও ছিল না চেতনার, মানে তারা এটা বললেই হবে না, তারা এটা বললেই হবে না। আমার মনে রাখতে হবে যে অগাস্টের 3 তারিখে আমি যখন শহীদ মিনারে যাই, আমি নিজের কানে শুনেছি ছাত্রছাত্রীরা শহীদ মিনারে বঙ্গবন্ধুর স্পিচই দিচ্ছে, আমাদের দাবায় রাখতে পারবা না, মানে এগুলো বলছে। হ্যাঁ, যে চিৎকার করে করে বলছে, বঙ্গবন্ধুর স্পিচ থেকেই কিন্তু বলছে। হ্যাঁ, তো সেখান থেকেও কিন্তু তারা একটা ইন্সপিরেশন জোগাড় করে জগিয়ে তারা এই ভাষণ থেকে কোট করছে। তো এখন তার পরবর্তী সময়ে তো আমরা বলতে পারি না যে ইট ডাজন্ট ম্যাটার, না, যেহেতু আমরা মুছে ফেলি। হ্যাঁ, যে আমাদের ইন্সপিরেশনের জায়গায় সেটা আছে। এখন এটাকে আসলে পলিটিসাইজ করাটা আমাদের জন্য খুবই প্রবলেম্যাটিক একটা জিনিস আমি মনে করি। যে আমাদের 53 বছর হয়ে গেছে, এখনো আমরা 71 নিয়ে আমাদেরকে কেন চিন্তা করতে হবে? 71 যে মুছে ফেলতে হবে, মুছে ফেলার প্রশ্নই উঠে না। এটা আমাদের মানে আমাদের নিজেদের, মানে ব্যক্তিগতভাবে আমাদের জন্ম যেভাবে আমরা মুছে ফেলতে পারি না, এরকম দেশের জন্ম আমরা মুছে ফেলতে পারি না। এই দেশটা আছে, এই দেশটা আমাদের, এই দেশটা সকলের। এবং আমার মনে হয় যে যারা মানে আমার কাছে ভাবতে খুব অবাক লাগে যে এরকম কেউ থাকতে পারে যে আসলে মুছে ফেলতে চায়, এবং তারা যদি ওই দিকে যায় তাহলে সেটা অবশ্যই সমস্যাজনক। কিন্তু আমার ধারণা যে যারা অন্য ধরনের মত পোষণ করেন, তারা আসলে হয়তো চায় যে বাংলাদেশের অন্য একটা রূপ থাকুক। হ্যাঁ, বাংলাদেশ মুছে যাক সেটা নিশ্চয়ই চায় না। তো সেটাও আবার আলোচনার জায়গা, সেটাও আবার বিনিময়ের জায়গা। ডক্টর মুর্শিদ, আপনার বক্তব্য এই পর্যায়ে পরিষ্কার। আমরা পরবর্তী প্রসঙ্গে আপনার কাছে আসবো, তবু আমরা একটু জনাব সারোয়ার তুষারকে একটু শুনতে চাই যে এই বিষয়ে আপনার টেক কি। আমি আর নতুন করে প্রশ্নটা করলাম না, আপনি বা আপনার জন্য প্রশ্নটা আমি একটু পরে করবো, আপনি এই বিষয়ে আপনার একটু মতামত আমরা একটু শুনতে চাই। খালেদ ভাই, ধন্যবাদ। প্রথমত আমাকে আপনি স্বাগত জানিয়েছেন, আজকে প্রোগ্রামে আমন্ত্রণ জানিয়েছেন। যে আলোচনাটা নাভিন আপা করছিলেন তার সাথে আমি অনেকাংশেই একমত, মানে অনেকগুলো দিকে। যে আমি এগিয়ে গিয়ে আমি শুধু যেটুকু বলতে চাইবো সেটা হচ্ছে যে আমরা খুব পরিষ্কারভাবে শুরু থেকে বলেছি আমাদের জায়গা থেকে যে 71 ইজ নন নেগোশিয়েবল। 71 কে আমরা মানে নেগোশিয়েট করার মতো মনে করি না। অবশ্যই এটা আমাদের ইতিহাসের অংশ এবং আমরা এটা মানে গর্বিত উত্তরাধিকার মনে করি নিজেদেরকে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আওয়ামী লীগ এটাকে যেভাবে ব্যবহার করেছে, মানে গত 15 বছরে মুক্তিযুদ্ধের চেতনার নাম দিয়ে, এটার কারণে একটা এবার যখন আওয়ামী লীগের পতন ঘটলো তখন একটা আশঙ্কা তৈরি হয়েছিল যে, যেটা নাভিন আপা বললেন, যে আসলে বাংলাদেশে আর 71 থাকবে কিনা এরকম। এবং এটা প্রচুর প্রোপাগান্ডাও ছিল আওয়ামী লীগ এবং বিশেষত দিল্লির দিক থেকে এই ধরনের একটা মানে অন্তত তাদের জনপরিসরে এই ধরনের কিছু প্রচারণা আমরা লক্ষ্য করেছি। কিন্তু সেখান থেকে আমরা কিন্তু 71 যে আমরা যেটা লেগেসি বহন করি সেটা আমরা আমাদের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে
চোদ্দই ডিসেম্বর, তারপরে 16 ডিসেম্বর বিজয় দিবস, বিজয় র্যালি করা ইত্যাদি অনেক ধরনের কর্মসূচির মধ্য দিয়ে আমরা এটা করেছি, যে 71-এর যে যুদ্ধটা বা আমাদের মুক্তিযুদ্ধ যেখানে গিয়ে আসলে এটা বেহাত হয়ে গেল, বিশেষত এই কারণে আওয়ামী লীগকে অনেক দায় নিতে হবে, যেহেতু তারা এটাকে পুঁজি করতে চেয়েছিল। সেখান থেকে এখন এবারের বিজয় দিবস ভিন্ন একটা তাৎপর্য আমাদের সামনে হাজির করেছে। সেটা হচ্ছে যে এবারের বিজয় দিবসে আমরা এটাকে দলীয় যে আওয়ামী লীগের যে একটা কি বলবো এটাকে আওয়ামী লীগের দখল মুক্ত করা গেছে এবারে বিজয় দিবসকে, সেই দিক থেকে এবারে বিজয় দিবস অবশ্যই স্পেশাল ছিল এবং আমরা খুব জনাব তুষার, স্পন্টানিয়াসলি জনাব তুষার, আমার কিন্তু এই ব্যাপারে কোনো মানে দ্বিধা নাই, বলতে দ্বিধা নাই। আমার আগে বলতেও দ্বিধা ছিল না, 15 বছর আগে বলতে দ্বিধা ছিল না, 15 বছর ধরে বলতে দ্বিধা ছিল না যে আওয়ামী লীগ 71 সালকে ব্যবহার করছে। তা আওয়ামী লীগ 71 সালকে ব্যবহার করেছে, এখন আওয়ামী লীগ মুক্ত আমরা একটা 71 সাল চাই, বিজয়ের চেতনাটা চাই, স্বাধীনতার চেতনা চাই, যা থেকে আওয়ামী লীগ বহু গুণ দূরে ছিল। মানে শেখ হাসিনার প্রতিটি কাজ আমি দেখা দিতে পারবো যে স্বাধীনতার বিপক্ষে ছিল, কিন্তু তাই বলে তো 71 যখন আমি বিজয় দিবস পালন করব তখন বঙ্গবন্ধুকে আমি আলাদা করে ফেলবো, আরো 5 জনের সাথে একসাথে করে ফেলবো, জয় বাংলাকে আমার বাদ দিতে হবে ঘোষণা দিয়ে, তারপরে হচ্ছে যে মুক্তিযোদ্ধাদেরকে আমরা ওই সম্মান আর দিব না। মানে আওয়ামী লীগের বয়ানটাই কি আমরা আসলে প্রতিষ্ঠিত করতেছি না? যারা আওয়ামী লীগের বিপক্ষে তারা এগুলির বিপক্ষে। না না, একেবারেই না, একেবারেই এরকম কোনো সিদ্ধান্তে আসাটা ভুল হবে বলে আমি মনে করি। যেটা ঘটেছে যে মানে 7 মার্চকে তো কেউ অস্বীকার করে নাই, কিংবা কেউ তো বলে নাই যে জয় বাংলা যে আমাদের ইতিহাসের অংশ, এটা কেউ অস্বীকার করছে না। কিন্তু এই জিনিসগুলোকে আওয়ামী লীগ এমন ভাবে দলীয়করণ করেছিল, সেটা নিয়ে জনগণের মধ্যে একটা অস্বস্তি আছে, এটা তো আপনি স্বীকার করবেন নিশ্চয়ই। সেই অস্বস্তির কারণ থেকে এবার যে সমস্ত স্বর, যে ইতিহাসের যে সমস্ত দিক বা যে সমস্ত ব্যক্তিত্বরা আমাদের ঐতিহাসিক যে চরিত্ররা বাদ পড়েছিল, আওয়ামী লীগ যাদেরকে বাদ দিয়েছিল, তারা এবার সামনে চলে এসেছে এবং এই ঘটনাগুলো স্বতঃস্ফূর্ত ভাবেই ঘটছে। আর মুক্তিযোদ্ধাদেরকে অবমূল্যায়ন করা হচ্ছে এরকম আমার তো চোখে পড়ে নাই, বরং এবার ভুয়া মুক্তিযোদ্ধা যারা তারা চিহ্নিত হচ্ছে, মানে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে, আলাদা করা হচ্ছে। কিন্তু মুক্তিযোদ্ধারা তো অবশ্যই আমরা তো তাদের নিয়ে গর্বিত। যারা বাদ আমি একটা পড়েছিল, জিনিস যোগ করতে চাই। জি ডক্টর মুর্শিদ, জি আপনি শেষ করেন তারপর আমি বলি। না, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে আপনি যে প্রশ্নগুলো তুললেন যে এই যে জয় বাংলা বাদ দেওয়া বা 7ই মার্চ, এগুলো নিয়ে যে এখন সরকারি জায়গা থেকে যে প্রশ্ন উঠাচ্ছে, সেটাও কিন্তু আসলে একটু সমস্যাজনক। কারণ আমরা তো যেমন এই অন্তর্বর্তী সরকারের কাছে থেকে আমাদের আশা আকাঙ্ক্ষাগুলো কি, আমরা ছিল যে কিছু ধরনের সংস্কার হবে, আমাদেরকে ইলেকশনের পথে নিয়ে যাবে। এইসব কথা তোলা বা বাতিল করা বা বাতিল না করা বা এগুলো কোর্টে আনা না আনা, এগুলো কিন্তু একটু পলিটিক্যাল মনে হয়। তখন মনে হয় কি যে রাইট, আপনি অ্যাবসলিউটলি খামাখা উস্কে দিচ্ছেন কেন। অ্যাবসলিউটলি ডক্টর মুর্শিদ, আমি আপনার সাথে শতভাগ একমত। সরি, আপনি শেষ করেন, মানে আপনার সাথে একমত হয়ে গেছি। আমি ওটাই না ওটাই যে এখন একটা উস্কে দিয়ে মানুষ এটা নিয়ে কথা বলছে, এগুলো নিয়ে ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে। আমাদের তো কিছু এজেন্ডা আছে, আমরা তো কিছু জিনিস চাই, যেমন আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে আমরা একটা স্থিতিশীলতা চাই, আমরা অর্থনৈতিক জায়গায় একটা স্থিতিশীলতা চাই, আমরা পলিটিক্যাল ইনস্টিটিউশন গুলোর মধ্যে কিছু ক্রেডিবিলিটি ফিরে আসুক চাই, যেন ইলেকশন গুলো হতে পারে, যেন জুডিশিয়ারিটা ঠিক থাকতে পারে, এরকম হত্যা মামলা যেন সবার উপরে দিয়ে না দেয়। এই ধরনের খুব গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে, সেখান থেকে আমাদেরকে ডিস্ট্রাক্ট